আজ 3 জুলাই 1988 ইরানের বান্দার আব্বাস এয়ারপোর্ট ইরান এয়ার 655 ফ্লাইট। আজ এই ফ্লাইটের ক্যাপ্টেন হলেন 38 বছর বয়সী মোহসেন রেজাইন, আর ফার্স্ট অফিসার হলেন 31 বছর বয়সী কামরান। এছাড়া আজ এই ফ্লাইটের ইঞ্জিনিয়ার হলেন 33 বছর বয়সী মোহাম্মদ রেজা আমিনি। আজকের এই ফ্লাইটে মোট 274 জন প্যাসেঞ্জার আর 16 জন ক্রু মেম্বার রয়েছে। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে নির্ধারিত সময় ছাড়া 27 মিনিট পরে সকাল 10:17 ফ্লাইট 655 রানওয়ে 21 থেকে টেক অফ করে। পিছনের প্রায় 8 বছর ধরে ইরান তার কাছের দেশ ইরাকের সঙ্গে যুদ্ধ চলছিল। গালফ এলাকায় ফাইটার প্লেন আর গানবোট ভরপুর বোঝাই হয়েছিল। এমনকি সেই সময় এখানে মার্চেন্ট শিপকে বাঁচানোর জন্য ইউএস নেভি তারাও উপস্থিত ছিল। যুদ্ধের হাত থেকে ফ্লাইট 655কে বাঁচানোর জন্য ক্যাপ্টেন রেজাইন একটি কমার্শিয়াল এয়ার করিডোর আম্বার 59কে ফলো করে সামনের দিকে এগোতে থাকে। কিছু সময় পরে বান্দার আব্বাস কন্ট্রোল টাওয়ার ফ্লাইট 655-এর সঙ্গে যোগাযোগ করে এবং ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে তাদের ট্রান্সপন্ডার ঠিকভাবে মোড 3-তে সেট হয়ে আছে কি না। সেখানে ক্যাপ্টেন কন্ট্রোলার টাওয়ারকে জানায় যে হ্যাঁ, তাদের ট্রান্সপন্ডার ঠিকভাবে সেট হয়ে আছে। এটা দেখে এটা নিশ্চিত করা হয় যে মোড 3-তে সেট হয়ে আছে, মানে এটা এক ধরনের পিছন থেকে ধোঁয়া ছাড়ে, যাতে যুদ্ধ জাহাজগুলি দেখে বুঝতে পারে যে এটা একটা সিভিলিয়ান এয়ারক্রাফট, এটা কোনো মিলিটারি এয়ারক্রাফট না। যখন এয়ারবাস 13,500 ফুট উপরে পৌঁছায়, বান্দার আব্বাস কন্ট্রোল টাওয়ার ফ্লাইট 655কে সাইন অফ করে দেয় এবং ফ্লাইট 655কে ইরান এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলে। এটি ফ্লাইট 655-এর সর্বশেষ যোগাযোগ ছিল। 10:24 ইরান এয়ার ফ্লাইট 655 আক্রমণের শিকার হয়ে যায়। বিমানটিকে দুটি সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হয়। প্রথম মিসাইলটি বিমানটিকে 4 নটিক্যাল মাইল রেঞ্জের মধ্যেই আটকে দেয় এবং কিছুক্ষণ পরেই দ্বিতীয় মিসাইলটি বিমানটিকে অল্প কিছু সময়ের মধ্যেই 3 টুকরো করে ফেলে এবং বিমানটি পানিতে ধ্বংস হয়ে যায়। আর এই হামলাটি কিন্তু ইরাকরা করেনি। আসলে এই মিসাইল হামলাটি করেছিল আমেরিকার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্সের। প্লেনে থাকা 274 জন প্যাসেঞ্জার আর 16 জন ক্রু মেম্বার সকলেই মারা যায়। আর ক্যাপ্টেন মোহসেন রেজাইনের বডি তো কখনো খুঁজেই পাওয়া যায়নি। আসলে কী কারণে একটি আমেরিকার যুদ্ধজাহাজ প্যাসেঞ্জারে ভরা প্লেনকে তার আক্রমণের শিকার করলো? আমেরিকার সরকার এই দুর্ঘটনার ইনভেস্টিগেশনের জন্য উইলিয়াম ফোগাটিকে দায়িত্ব দেন। আমেরিকান যুদ্ধজাহাজের কমান্ডার ক্যাপ্টেন উইলিয়াম সি এই হামলাটি করবার অনুমতি দিয়েছিলেন, যে কারণে তাকে কোর্ট মার্শাল করা হয়। অ্যাডমিরাল ফোগাটি এটা জানার চেষ্টা করছিল যে আসলে কী কারণে রজার ফায়ার করার অর্ডার দিয়েছিল। ইনভেস্টিগেশন করবার সময় এটা জানা যায় যে সর্বপ্রথম ফ্লাইট 655কে যখন তাদের রাডারে দেখা যায়, ক্যাপ্টেন উইলিয়াম সি তখন মার্চেন্ট শিপকে বাঁচানোর জন্য ইরানিয়ান গানবোটগুলির পিছু করছিল। এই যুদ্ধজাহাজগুলির সিস্টেম হলো 100 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত এয়ারক্রাফটের ওপর নজর রাখা হয়, যাতে এটা বোঝা যায় যে এই এয়ারক্রাফটটা তাদের জন্য কোনো ক্ষতির কারণ তো নয়। আর এই মিলিটারি প্লেন এবং কমার্শিয়াল প্লেনগুলিকে ইনভেস্টিগেশন করবার কাজ যুদ্ধজাহাজের আইডেন্টিফিকেশন সুপারভাইজারকে দেওয়া হয়ে থাকে। মোড 2 এই ট্রান্সপন্ডার ফ্রিকোয়েন্সি মিলিটারি প্লেনের জন্য ব্যবহার করা হয়, যেমন ফাইটার জেট, আর মোড 3 সিভিলিয়ান এয়ারপ্লেনগুলির জন্য ব্যবহার করা হয়। কিন্তু এইখানে ক্যাপ্টেন মোহসেন রেজাইন টেক অফ করবার আগে তার ট্রান্সপন্ডারকে মোড 3-তেই সেট করে টেক অফ করেছিল। ইনভেস্টিগেশন টিম এটা জানার চেষ্টা করছিল যে তাহলে কিভাবে ক্যাপ্টেন উইলিয়াম একটি সিভিলিয়ান প্লেনকে ফাইটার জেট প্লেন ভেবে ধ্বংস করে দিল। পাশে থাকা পরে আরেকটি ইউএস শিপ থেকে এটা জানা যায় যে যখন ফ্লাইট 655 আকাশে উড়ছিল তখন তারা মোড 3 ট্রান্সপন্ডার সিগন্যালই ব্যবহার করেছিল। পরে ইউএস ইন্টেলিজেন্স থেকে এটা জানা যায় যে যখন ফ্লাইট 655 বান্দার আব্বাস থেকে টেক অফ করছিল, ঠিক সেই সময় পাশে আর একটি ইরানিয়ান F-14 টমক্যাট যুদ্ধবিমান তার পিছনে ছিল। আর তারপর যখন সিভিলিয়ান প্লেনটি
টেক অফ করে আকাশে উড়ছিল, সেই সময় আইডেন্টিফিকেশন সুপারভাইজার F-14 মনে করে এই সিভিলিয়ান প্লেনটিকে তার স্ক্রিনে লক করে ফেলে। যে কারণে ভিনসেনের ক্যাপ্টেন রজারের এটা মনে হচ্ছিল যে একটা F-14 তাদের শিপের কাছের দিকে আসছে। কিন্তু তার কিছু সময় পরে আরেকটি অফিসার কমার্শিয়াল প্লেনের মোড 3 সিগন্যাল ধরে ফেলে এবং ক্যাপ্টেনকে জানায় যে স্যার, এটা একটি কমার্শিয়াল প্লেন। আর তারপরে ক্যাপ্টেনের মনে সন্দেহ চলে আসে। আর যারা ইনভেস্টিগেশন করছিল তারা এটা জানতো যে এই রকম পরিস্থিতিতে যখন কোনো প্লেন তাদের কাছে আসে তখন তাকে ওয়ার্নিং দিতে হয়। আর ভিনসেনের যুদ্ধজাহাজ ঠিক এটাই করছিল, তারা ওয়ার্নিং দিতে শুরু করে। তারা মোট 10টি রেডিও ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু প্যাসেঞ্জার প্লেনটি এই ওয়ার্নিংয়ের দিকে কোনো গুরুত্বই দেয়নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা যে একটি সিভিলিয়ান প্লেন ছিল সেটার তো কোনো একটা প্রুফ তাদের দরকার ছিল, কিন্তু যখন তারা ওয়ার্নিং দিচ্ছিল তারা অপর দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না। কিন্তু তারপরে ইনভেস্টিগেশন করা টিমরা এটা জানতে পারে যে 7টি ওয়ার্নিং একই মিলিটারি ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়েছিল, যেটা ফ্লাইট 655 কখনো রিসিভ করতেই পারবে না। কারণ সিভিলিয়ান প্লেনে এমন কোনো রেডিও ছিলই না যেটা মিলিটারি এয়ার ডিফেন্স ফ্রিকোয়েন্সিকে রিসিভ করতে পারবে। আর সাধারণত এই ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি কোনো কমার্শিয়াল প্লেনে থাকার দরকার পড়েও না। আর সিভিলিয়ান ডিফেন্স ফ্রিকোয়েন্সিতে মাত্র 3টি ওয়ার্নিংই দেওয়া হয়েছিল, কিন্তু প্লেনটিকে চেনবার জন্য স্পোক কোড ব্যবহার করেনি, যে কারণে ক্যাপ্টেন রেজাইনের কাছে এই ওয়ার্নিং পৌঁছায়নি। আর যখন ফ্লাইট 655 এই যুদ্ধজাহাজের আরও কাছের দিকে আসতে থাকে তখন ক্যাপ্টেন রজারের ওপর প্রেশার আরও বাড়তে থাকে এবং এটা ভাবতে লাগে যে আমি এটাকে শ্যুট করব না, কারণ ক্যাপ্টেন রজার এটা ভাবছিল যে যদি এটা কোনো যুদ্ধ প্লেন হয় তাহলে শিপ এবং ক্রু কাউকেই সে বাঁচাতে পারবে না। তার ঠিক পরেই ক্যাপ্টেন রজার যখন ফায়ার করতে যাবে ঠিক তখন আইডেন্টিফিকেশন সুপারভাইজার ক্যাপ্টেনকে জানায় যে প্লেন নিচেই তাদের দিকেই আসে আর মাত্র 14 কিলোমিটার দূরে আছে। কিন্তু যে প্লেনটি মাত্র 7 মিনিট আগে আকাশে উড়েছে সে আসলে কী কারণে নিচের দিকে আসবে? এইখানে একটা বিষয় আপনাদের জানার দরকার, সেটা হলো কোনো প্লেনের ব্ল্যাক বক্সের মতোই এই যুদ্ধজাহাজের কম্পিউটার স্ক্রিনের সমস্ত ডেটা রেকর্ড হয়ে থাকে। আর যখন ইনভেস্টিগেশন টিম সেই ডেটা রেকর্ড দেখে সেইখানে স্পষ্ট দেখা যায় যে ইরান ফ্লাইট 655 নিচেই নামছিল না, বরঞ্চ সে পুরো সময়টাই উপরের দিকেই উঠছিল। যেসব অফিসার সেই সময় কমান্ড দিচ্ছিল তারা যদি একবার তাদের কম্পিউটার স্ক্রিনের দিকে দেখত তাহলে তারা বুঝতে পারত যে ফ্লাইট 655 নিচের দিকে না, বরং পুরোটা সময় উপরের দিকেই উঠছিল। যারা ইনভেস্টিগেশন করছিল তারা শেষে এই সিদ্ধান্তে পৌঁছায় এটা একটি মানসিক অবস্থার কারণে ঘটেছে, যাকে বলা হয় সিনারিও ফুলফিলমেন্ট। দেখো, ধরো তুমি মনে করলে যে এই জিনিসটা ঘটবে, যদি তোমাকে কেউ বোঝায়ও যে আসলে এটা ঘটা জিনিস না, এটা ঘটবে না, তাও তোমার মনে হবে যে না, এটাই ঘটবে, এটাই বাস্তব। আসলে মানুষ চাপের মধ্যে পড়লে এই জিনিসটা ঘটে। পরে 1996 সালে দুই সরকার আন্তর্জাতিক বিচার আদালতে একটি সমঝোতায় পৌঁছেছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্তদের পরিবারকে 61.8 মিলিয়ন টাকা দিতে রাজি হয়েছিল। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আবার নতুন ভিডিও বানাতে মনে মোটিভেশন জাগায়। সো ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ।